আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন। একটা জিনিস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটা হলো গত শুক্রবারে আপনারা জানেন যে বিকৃতমনা ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট সাফওয়ান চৌধুরী রিবেল ও একটা সংবাদ সম্মেলন করে। তো ওই সংবাদ সম্মেলনের ব্যাপারে আমার কিছু অবজারভেশন ছিল, যেটা আমার তখনই বলা উচিত ছিল, কিন্তু আমি সুযোগ করতে পারিনি এবং আমি এটা নিয়ে লিখিও নাই। ঠিক আছে? তো ওর সংবাদ সম্মেলনের পরে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশ বা আমাদের যে নেশন, আমাদের যে স্টেট আমরা বসবাস করি, আলটিমেটলি একটা লিটমাস টেস্টে ফেল করছে ওর সংবাদ সম্মেলনের পরে। মানে যে লিটমাস টেস্টে সে পাশ করলে আমরা বলতে পারতাম যে না, আমাদের কান্ট্রি এখনও অনেক দূরে আছে, যে ট্রান্সজেন্ডারিজম এগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না বা প্রতিষ্ঠিত করা সম্ভব না, কারণ আমরা দেখিয়ে দিছি আমরা কি করতে পারি, আমরা এটা দেখিয়ে দিছি। তো এটা সম্ভব হয় নাই, বরং লিটমাস টেস্টে ফেল করার কারণে আমরা বলতে পারি ট্রান্সজেন্ডারিজমের একটা হুমকি আমাদের সামনে প্রবল আকারে বিরাজ করতেছে। জাস্ট এটা একটা সুযোগ চাচ্ছে যে আমরা যেন একটু ঘুমিয়ে থাকি। দেন নাহলে আমি এত কথা এটা নিয়ে এত বলার দরকার নেই, কারণ আমি অলরেডি এই ইস্যুটা নিয়ে অসংখ্য পোস্ট দিছি এবং এর আগেও আমি ভিডিও করছি। তারপর আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যর্থতা, অর্থাৎ আমাদের যেই রাষ্ট্রের যে সরকার, ইউনিট সরকার, গত সরকার এবং আপকামিং কে আসবে আমি জানি না, তারপরেও বোঝা যায় যে তারা কী করতে যাচ্ছে বা কী করতে চাচ্ছে, যদি আমরা এখনও এটার ব্যাপারে সিনসিয়ার বা সচেতন বা ক্লিয়ার না হই। অন্তত আমি সরাসরি সংবাদ সম্মেলনের পরে দেখতেছি যে সরাসরি 3টা মন্ত্রণালয় এই সাফওয়ান চৌধুরী রিবেলের যেই সংবাদ সম্মেলনে যে লিটমাস টেস্ট আছে এটা ফেল করছে। নাম্বার 1, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একজন খুনির হুমকিদাতা সে সংবাদ সম্মেলন করার সুযোগ পায় কীভাবে? তার যদি কোনো বক্তব্য থাকে সে কোর্টে গিয়ে বলবে, সে কোর্টে গিয়ে বলবে, তাকে গ্রেপ্তার করা হবে। তারপরে সে তার যে ট্রমা স্টোরি যদি থাকে, ঠিক আছে, সেটা গিয়ে বলবে, ওখানে গিয়ে বলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে একটা লিটমাস টেস্টে কীভাবে পাশ করতে পারতো? নাম্বার 1, তাকে গ্রেপ্তার করে। নাম্বার 2, যদি তার আসলেই কোনো মানসিক চিকিৎসার দরকার হয় তাহলে তাকে মানসিক চিকিৎসা দিয়ে, বা তার যদি শারীরিক চিকিৎসার দরকার হয়, পজিটিভলি নট নেগেটিভলি চিকিৎসা দরকার, সেই চিকিৎসা দিয়ে তাকে পুরুষ প্রিজনে যদি পাঠাতো, তাহলে আমরা বুঝতাম যে না, সাফওয়ান চৌধুরী রিবেল ও নিজেকে মেয়ে দাবি করলেও এটা একটা মানসিক অসুস্থতা, কিন্তু রাষ্ট্র তাকে ছেলে হিসেবেই গ্রহণ করতেছে। এটা তো এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেকে সে প্রমাণ করতে পারে নাই, আটারলি ফেইল্ড করছে। দেন পরবর্তী সেটা হচ্ছিল আমার কাছে যেটা মনে হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় ফেল করছে। সাফওয়ান স্পষ্টভাবে বলছে যে ও যখন পুরুষ হিসাবে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, দেন কি হয়, সে পরবর্তীতে নিজেকে মেয়ে হিসেবে মনে করে। তো তখন সে লেডিস বাথরুম ইউজ করার সুযোগ পায়, লেডিস বাথরুম সে ইউজ করে। পরবর্তীতে অবশ্য তাকে পরামর্শ দেওয়া হয় শিক্ষকের ওয়াশরুম ইউজ করার জন্য। তো এই যে লেডিস বাথরুম ইউজ করার অনুমতি দেওয়া হইল তাকে, একটা ভার্সিটি কর্তৃপক্ষ কোন চিন্তায় এই কাজটা করলো? সে কি এটা 2 দিনের জন্যও যদি হয়, ধরে নিলাম এটা খুব অল্প সময়ের জন্য হয়েছিল, যদি 2 দিনের জন্য যদিও হয়, এটা কি একটা হুমকি স্বরূপ না? মেয়েদের লাইফ, মেয়েরা এটাকে থ্রেট মনে করে নাই তখনকার সময়? তো এটা নিয়ে কি ইউজিসির কোনো ফ্ল্যাগ তোলার কিছু নাই? একটা ভার্সিটিতে ইউজিসি এটা নিয়ে ফ্ল্যাগ তুলবে না? ইউজিসির আকাজের কথা কিন্তু আমাদের মনে আছে। আমি জানি না সেই লোকটা এখনও আছে কি না, যে শোকজ দেখানোর কথা বলছিল। আপনাদের মনে আছে কিনা যে 2023 সালে হোচিমিন যখন নারী সংশ্লিষ্ট একটা অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে গিয়ে বক্তব্য দিবে, ওই অনুষ্ঠানটার ব্যবস্থা করছিল আইএলও। দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আমাদের ভাইরা তারা এটার বিরোধিতা করে এবং তারা এটা তীব্র বিরোধিতা জানায়, এবং তীব্র বিরোধিতা জানানোটা একসময় বিক্ষোভের রূপ নেয়। তো ভার্সিটি কর্তৃপক্ষ কিছু বলে না, সাইলেন্ট থাকে। হোচিমিন সে ভয় সরে আসতে বাধ্য হয়, ঠিক আছে। তো ইউজিসি করলো কি, ঠিক সেদিনই
নর্থ সাউথ ইউনিভার্সিটিকে একটা শোকজ দেখাইতে বলো যে কেন এটা হইলো, একজন ট্রান্সজেন্ডারের ব্যাপারে কেন এটা হইলো শোকজ দেখাইতে বলো। যেই ব্যক্তি শোকজ দেখাইছে সে আছে কিনা আমি জানি না, আপনারা এটা খেয়াল রাখবেন, এটা আপনারা খোঁজ নেবেন, ঠিক আছে। যে সে যদি এখনও থাকে তাকে যেন ইউজিসি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়, ঠিক আছে। দেন থার্ড পয়েন্ট হলো ওর যে বক্তব্য, সাফওয়ান চৌধুরী লেভেলের বক্তব্য শুনে বা বক্তব্য, তার ভয়েস এবং তার শারীরিক যেই বিন্যাস যে দেখে যেতে বুঝলাম যে ও এখন অলরেডি সে ড্রাগ নিচ্ছে, যেই ড্রাগগুলা ট্রান্সজেন্ডারদের জন্য পৃথিবী অন্যান্য জায়গায় হয়তো বা প্রেসক্রাইব করা হয়, হয়তো বা সে পুবার্টি ব্লকার ইউজ করতেছে। তো বাংলাদেশে এগুলোর কি বৈধতা আছে কি না? বৈধতা না থাকলে সেগুলো পাচ্ছে কোথার থেকে? কোন ডাক্তার তাকে এগুলো সাজেস্ট করতেছে? এ ব্যাপারে কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দেখার নাই? কে তাকে এই ওষুধগুলা, এই রিলেটেড জিনিসগুলো প্রেসক্রাইব করতেছে, বা কে তাকে এই পর্যন্ত নিয়ে আসছে? সে যে এখন একটা স্টেজে আছে, এই স্টেজে তাকে কে নিয়ে আসছে? কে অগোচরে তাকে এই চিকিৎসা দিচ্ছে? সে কি আসলে তার লাইসেন্স আছে? ওই ডাক্তার যে তাকে এরকমভাবে চিকিৎসা দিচ্ছে, অর্থাৎ ট্রান্সজেন্ডারের পক্ষে তাকে চিকিৎসা দিচ্ছে, আমার মনে হয় ডাক্তারদের সম্মিলিতভাবে তার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসা উচিত আসলে, যে এই চিকিৎসা দেওয়ার বৈধতা কতটুকু আছে, এবং ফ্র্যাঙ্কলি এ ব্যাপারে একটা ডিসিশন নেওয়া উচিত, ঠিক আছে। যাক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই ব্যাপারে অবশ্যই তদারকি করা দরকার, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় আমি যতটুকু বুঝি তারা এই ব্যাপারে কোনো তদারকি করে না, এবং আমি জানি না তাদের এটা নিয়ে মাথা ব্যথা আছে কিনা, বা তাদের নিয়ে এটা নিয়ে কোনো চিন্তা আছে কিনা। তো 3টা মন্ত্রণালয় আটারলি ফেইল্ড করছে, এবং সামগ্রিকভাবেই আমাদের দেশ যে কী সিচুয়েশন এটা আমরা বুঝতে পারতেছি যে ট্রান্সজেন্ডারের ব্যাপারে এটা জাস্ট চাইছে যে আমরা যেন ঘুমিয়ে যাই, এই দেশের যে মুসলমান আছে আমরা যারা আছি, তো আমরা যেটি ঘুমিয়ে যাই, তাইলেই তারা এই ট্রান্সজেন্ডারিজমকে একেবারে বৈধতা দিয়ে দিবে, ট্রান্সজেন্ডারিজম এবং এর সাথে LGBTQ+ যা যা আছে এটাকে দিয়ে দিবে। তো বাংলাদেশের একটা সমস্যা আছে, আমরা বাংলাদেশ নিয়ে অনেক প্রশংসা করি, বা বাংলাদেশের কালচার নিয়ে আমরা প্রশংসা করি, ঠিক আছে। বাংলাদেশের কালচারাল যে বন্ড এটা কিন্তু খুব শক্তিশালী না, এটা কিন্তু খুব দুর্বল, ঠিক আছে। যেমন পাকিস্তান বা আফগানিস্তান এবং ইন্ডিয়ারও অনেক এরিয়া, ইন্ডিয়ার সব এরিয়াতে আমি কথা বলতেছি, ইন্ডিয়ার রিমোট এরিয়াতেও দেখা যাচ্ছে যে আজকে দেখবেন আপনি 2025 চলতেছে, বাট রাজস্থানের মেয়েদেরকে এখনও দেখবেন যে তারা বড় একটা ঘোমটা দেয়, বড় একটা ঘোমটা দিয়ে চলাচল করে, মানে ওই সমস্ত স্থানের কালচারাল যে বন্ড খুব স্ট্রং, অর্থাৎ আপনি যতই আধুনিক হন এগুলো চেঞ্জ হবে না। এবং পাকিস্তানে কালচারাল যে বন্ড মানে এতটা স্ট্রং, আপনারা জানেন, আমি যদি এটার পক্ষে না, ঠিক আছে, যে কোনো মেয়ে বা কোনো ছেলে যদি এমনভাবে কোনো বিয়ে করতে যায় বা যেটা তাদের ওখানে বৈধতা নাই, তারা অনার কিলিংয়ে জড়ায় পড়ে, ঠিক আছে। পারিপার্শ্বিকতার সাপেক্ষে খুব স্ট্রং, বাট বাংলাদেশের কালচারাল স্টেজ কিন্তু মোটেও সবল না, খুব দুর্বল। একবার যদি একটা চেইন ছিঁড়ে যায়, সেই চেইনটাকে আবার জোড়া দেওয়ার কোনো উপায় থাকে না সেখানে। একটা সময় আপনারা জানেন, আমি এটা নিয়ে আলাদা করে আলাদা কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের যেই নাটক বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে নাটক ইন্ডাস্ট্রিতে যেই মেয়েরা থাকতো, এরা কিন্তু আসতো কোথায়, এদের ব্যাকগ্রাউন্ড কী ছিল? তারা সবাই হলো ড্রামা ব্যাকগ্রাউন্ড, তাদের পিতামাতা হয়তো বা ড্রামার সাথে বা মঞ্চনাটকের সাথে সংশ্লিষ্ট ছিল, ঠিক আছে। যেমন যদি উদাহরণ দেই, বিপাশা হায়াত, তার বাবা আবুল হায়াত সরাসরি মঞ্চনাটকের সাথে জড়িত ছিল, সুবর্ণা মোস্তফা, দেন আফসানা মিমি, এবং ওই সময় যারা আছে কালচারাল যারা আছে। কিন্তু বাংলাদেশে এখন রিসেন্টলি কি হচ্ছে সেটা আপনারা দেখছেন অলরেডি। বাংলাদেশে নায়িকার কোনো অভাব নাই, নাটক ইন্ডাস্ট্রিতে নায়িকার কোনো অভাব নেই, সবাই আসছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি আগে নিজেদেরকে প্রদর্শন করার ব্যাপারে সব সময় খুব মানে নিজেকে কনজারভেটিভের মধ্যে থাকতো, যে মানে আমরা আমাদের জন্য এই পেশাটা না, ওকে আমরা দেখি জিনিস, ঠিক আছে, বাট আমাদের জন্য এই জিনিসটা না, এটা কিন্তু থাকতো। কিন্তু এখন মধ্যবিত্ত মেয়েরাই কিন্তু দৌড় দিয়ে ঝাঁপাচ্ছে, তারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে, এবং এগুলো নিয়ে মনে হয় না যে বাবা মার কোনো পেইন আছে বা কোনো চিন্তা আছে, নেগেটিভ চিন্তা আছে, সবাই যাচ্ছে, সেও যাক, ঠিক আছে। তো ট্রান্সজেন্ডার এটা যদি মানে কোনো মতে আমাদের রাষ্ট্রে যদি সামাজিকভাবে এস্টাবলিশড হতে পারে, ওটা ঠেকানোর আর উপায় থাকবে না। আমি কিন্তু বলছি যে আমাদের কালচারাল বন্ড কিন্তু খুব দুর্বল। এটা ওই যে রাজস্থান বা পাকিস্তানের বা আফগানিস্তানের মতো না, ঠিক আছে। আমাদের কিন্তু ওরকমভাবে অনেকে ব্যাখ্যা করে যে আমাদের আগের যে লোকরা খুব বোরকা পরতো, পর্দা করতো, ওই টাইপের না, আমাদের এরকম কোনো মানে স্টোরি নাই ওরকমভাবে। ওটা খুব একটা
ব্যাপকভাবে যে হয়তো ব্যাপারটা এরকম না। ঢাকা ইউনিভার্সিটির ৮০ দশকের ৭২ ৬০ দশকের ৭০ দশকের মেয়েদের দেখেন, বোরকা পরা কোনো মেয়ে আসছে ওখানে? নাই কিন্তু। যাই হোক, এইটা হচ্ছে হলো আমার কথা যে আমরা যদি এখনও যদি সিনসিয়ার না হই, এবং রাষ্ট্রকে আমাদের বাধ্য করা দরকার যে রাষ্ট্র যেন অবশ্যই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে ব্যাপারে একটা আইনের ব্যবস্থা করে, যে এখানে ট্রান্সজেন্ডারের স্পষ্ট কথা বলা হবে যে এই নীতিকে, এই জিনিস যে প্রসার করবে, প্র্যাকটিস করবে, তাকে আইনিত শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ ক্রিমিনালাইজ করা, অর্থাৎ এটাকে ক্রিমিনালাইজ করতে হবে। না হলে ক্রিমিনালাইজ যদি না করা হয়, তাহলে এটাকে মতবাদ হিসেবে দেখা হবে, এবং এটা ওই যে বাম গোষ্ঠী যেটা করতেছে, যে মাইনরিটি হিসেবে এটাকে দেখানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত ক্রিমিনালাইজ না করা হবে আইনতভাবে, ততক্ষণ পর্যন্ত এটা একটা সমস্যা। এবং প্রচলিত যেই এই সমকামিতার বিরুদ্ধে যেই আইন আছে, এই আইনটাও যথেষ্ট হচ্ছে না, দেখা যাচ্ছে যে এই ট্রান্সজেন্ডারদের শাস্তি দেওয়ার ব্যাপারে। তাই অবশ্যই এখানে ট্রান্সজেন্ডারদের জন্য নতুন একটা আইন করতে হবে, এবং সেই আইন অবশ্যই এই ট্রান্সজেন্ডারিজমকে ক্রিমিনালাইজ করতে হবে অবশ্যই। ঠিক আছে, যাই হোক, যেটা বললাম, আপনারা সতর্ক থাকবেন। ধন্যবাদ, অনেক কথা বলতেছি। আসসালামু আলাইকুম।